দেখো এর আগের লেকচারে আমরা পড়াচ্ছিলাম হচ্ছে আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর বের করার টেকনিক, 2x2 ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর। এর আগের ক্লাসে ম্যাট্রিক্স অ্যালজাব্রায় আমরা 3.1 থেকে শুরু করেছিলাম পড়ানো। 3.1 ছিল ম্যাট্রিক্সের কিছু অ্যালজাব্রিক প্রপার্টি, 3.2 তে ছিল হচ্ছে আরো কিছু প্রপার্টি, 3.3 তে ইনভার্সন অ্যালগরিদম ইউজ করে একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করার টেকনিক 3/3। তারপরে 4.1 এর ডিটারমিনেন্ট বের করার টেকনিক শেখানো হয়েছে। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেগুলো শেখানো হয়েছে, এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার মাধ্যমে ইনভার্স বের করার টেকনিক ক্রেমারস রুল শেখানো হয়েছে। তারপরে 4.4 চ্যাপ্টারে গিয়ে আমাদের ছিল 2x2 ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর বের করার টেকনিক দেখানো হয়েছিল। এবং গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসে ঠিক আইজেন ভ্যালু আইজেন ভেক্টরের আরেকটা প্রবলেম আজকে সলভ করে দেখাবো। তোমাদেরকে এই 2x2 ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু আইজেন ভেক্টর বের করতে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে আমি তোমাদের একটু মনে করাই দিই, যেহেতু অনেকদিন গ্যাপ ছিল আসলে আমরা কি করতাম বা ব্যাপারটা কি ছিল। মনে করো এ একটা ম্যাট্রিক্স আর এক্স একটা ভেক্টর আর ল্যামডা একটা স্কেলার রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার। আমরা এ ম্যাট্রিক্সকে যদি এই ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, ল্যামডার সাথে এক্স ভেক্টরকে মাল্টিপ্লাই করি, যদি সমান হয় তাহলে এক্স কে বলা হয় এই ম্যাট্রিক্সের আইজেন ভেক্টর। ল্যামডাকে আমরা ডিফাইন করি আইজেন ভ্যালু। এভাবে আমরা এর আগে ক্লাসে এরপরে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার টেকনিক দেখানো হয়েছিল, ল্যামডা আই এক্স, তারপরে ক্যালকুলেশন করার মাধ্যমে ল্যামডা আই মাইনাস এ এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশন ছিল। বলো স্যার। এখানে স্যার আমাদের এই যে x যেটা ছিল এটা যদি স্যার আমরা সামনে লিখি স্যার তাহলে ইকুয়েশন অন্যরকম চলে আসে স্যার। সামনে লিখতে পারবা না, এটা অর্ডার চেঞ্জ করতে পারবা না। ওকে স্যার। অর্ডার চেঞ্জ করলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে অর্ডার চেঞ্জ করা যায় না। অর্ডার, কারণ তুমি একটা ম্যাট্রিক্সে এ মাল্টিপ্লাই বাই বি করতে পারলো, বি মাল্টিপ্লাই বাই এ করতে পারবা না, কারণ অর্ডার ম্যাচ করবে না। কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার অফ কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ম্যাচ করতে হবে। অর্ডার চেঞ্জ করলে মাঝে মাঝে এটা ম্যাচ করে না। দেখো এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা ডিটারমিনেন্ট অফ ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0 কনসিডার করার মাধ্যমে আইজেন ভ্যালু ল্যামডার মান বের করা হয়েছিল। সেই ল্যামডার মানগুলো আমরা এই ফার্স্ট ইকুয়েশন ইউজ করে আমরা এক্স এর ভ্যালুগুলো বের করছিলাম। এটা ছিল এর আগের লেকচারের পড়া। তারপরেও আরেকটু দেখাই দেই আমাদের বই থেকে। এই দেখো এখানে এক্সাম্পল 2 দেখানো হয়েছিল। এখানে এক্সাম্পল 2 করানোর সময় আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ল্যামডা আই মাইনাস ই বের করলাম। বের করার পর এই ধরনের ইকুয়েশন পাওয়া যাচ্ছে। ইকুয়েশন সলভ করলে ল্যামডার দুটা মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে -2 আর হচ্ছে 5। ল্যামডার দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য এক ধরনের ইকুয়েশন সলিউশন পাচ্ছি, হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন। আর এই একটা ভেক্টর পাচ্ছি, এটা হচ্ছে আইজেন ভেক্টর ল্যামডা 2 এর জন্য, -2 এর জন্য। ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য এক্স এই ভ্যালুর ভেক্টর হচ্ছে আইজেন ভেক্টর। সিমিলারলি আমরা ল্যামডা ইকুয়াল টু 5 এর জন্য একই কাজ করা হয়েছিল। ল্যামডা ইকুয়াল টু 5 এর জন্য একইভাবে একই কাজ করা হয়েছিল এবং আইজেন ভেক্টর বের করা হয়েছিল। সেই আইজেন ভ্যালুগুলা এবং ভেক্টরগুলা এই গ্রাফে ড্র করা হয়েছিল এবং এই গ্রাফ নিয়ে বেশ কথা বলা হয়েছিল। এটা ছিল আইজেন স্পেস। এই একই জিনিসটা আমরা করব, কিন্তু গ্রাফ আঁকবো না, একই পড়াটা আমরা পড়বো। শুধু দুটো ম্যাথ। বলো স্যার। এখানে যে স্যার আইজেন স্পেসটা স্যার এটাকে পুরোটা লেখা না স্যার?
রেখার যে কোনো বিন্দু না স্যার? কোশ্চেনটা বুঝতে পারিনি। মানে স্যার আমাদের যে আইজেন স্পেস বের করতে বলে স্যার, তখন তো স্যার আমাদের ওই দিন দেখাইছেন স্যার, আমরা যে কোনো ভ্যালু বসাইলে স্যার হলো ওই রেখাটার উপরে হয়। হ্যাঁ, ওই লাইনটা স্পেসের মতো কাজ করে। মনে করো কোন একটা আকার নিয়ম তো এর আগের ক্লাসে দেখানো হয়েছে, আবার এখানে বলি, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আইজেন স্পেস। কার স্যার জন্য? কোন লাইনটা স্যার? এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে আইজেন স্পেস। ওকে এই স্যার। যে এখানে এই লাইন, সম্পূর্ণ লাইনটা আইজেন স্পেস। কারণ তুমি ল্যামডা ইকুয়াল টু 5 এর জন্য যে আইজেন ভেক্টর গুলো বের করবা, সে সবগুলো ভেক্টর এই লাইনের উপরে কোনো না কোনো পয়েন্টে থাকবে। স্পেস মানে কি? জগৎ। কার জগৎ? আইজেন স্পেস মানে ভেক্টরের জগৎ। সেখানে ল্যামডা ইকুয়াল টু 5 এবং ভেক্টর থাকবে। ব্যাপারটা এরকম যে একটা জগৎ থেকে তুমি একটা ভেক্টরকে চুজ করতে পারো। ওই লাইনের উপর সবগুলো যত ভেক্টর আছে পৃথিবীতে, সব ভেক্টর গুলা এই এই তোমার ax ইকুয়াল টু বি এটাকে স্যাটিসফাই করবে, যে x ইকুয়াল টু 5 এই ব্যাপারটাকে স্যাটিসফাই করবে। এই জন্য নাম দেওয়া হচ্ছে আইজেন স্পেস। আচ্ছা দেখো, আমরা এরপরে আজকের ক্লাস শুরু করব হচ্ছে এই এই চ্যাপ্টারের কনসিকোয়েন্স 8.2 চ্যাপ্টারের আমরা আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর বের করার টেকনিক। কিন্তু এখানে 3/3 ম্যাট্রিক্স থাকবে, ডিফারেন্সটা শুধু এটুকুই। এক্সাম্পল 2 দেখো, এখানে কোশ্চেনটা একটু ডিফারেন্টলি করা হয়েছে। ফাইন্ড দ্য algebraic and geometric multiplicities of the eigen values of matrix A। একটা ম্যাট্রিক্স A, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের তোমার আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর বের করতে বলা হয়েছে, এবং আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর থেকে জিওমেট্রিক এন্ড অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বের করতে বলা হয়েছে। তা আসো আমরা এখানে বের করার টেকনিক দেখাই। এখানে ফার্স্ট টেকনিকটা রিপিটেড, আমরা সেটা রিপিট করব না, তোমাদের বলে দিচ্ছি। আমরা জানি যে ল্যামডা আই মাইনাস এ এক্স ইকুয়াল টু 0। স্যার আমাদেরকে স্যার এখানে আইজেন ভেক্টর বের করতে হবে স্যার, কারণ এখানে তো স্যার শুধু আইজেন ভ্যালু বের করতে বলছে। এখানে আইজেন ভ্যালু আইজেন ভেক্টর কিছু বের করতে পারো নাই। এখানে কি বলা হয়েছে দেখো তো কোশ্চেনটা। স্যার অ্যালজেব্রিক এন্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিস বের করতে বলছে। আইজেন ভ্যালুর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে আইজেন ভ্যালু, আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে আইজেন ভেক্টর। ওকে স্যার। দেখো আমরা ল্যামডা আই মাইনাস এ, এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটার নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা মাইনাস 2 এবং ল্যামডা মাইনাস 3 স্কোয়ার। তো এখানে আমাকে একটু বলো তো, ল্যামডা ইকুয়াল টু 2 এর পাওয়ার কত? মানে মাল্টিপ্লিকেশনে ল্যামডা ইকুয়াল টু 2 এর পাওয়ার 1 না? 1 হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু 2 এর পাওয়ার যেহেতু 1, এই জন্য আমরা বলতেছি ল্যামডা ইকুয়াল টু 2 একটা আইজেন ভ্যালু, আর এই আইজেন ভ্যালুর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 1। ল্যামডা মাইনাস 3 টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। এখানে ল্যামডা মাইনাস 3 এর পাওয়ার কত? আমরা পাচ্ছি ল্যামডা মাইনাস 3 এর পাওয়ার হচ্ছে 2। তার মানে ল্যামডা ইকুয়াল টু 3 হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, তার এই কারণে আমরা বলছি 2। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। আরেকবার সামারি বলি। মনে করো তোমাকে পলিনোমিয়াল বের করার সময় এরকম আসলো, ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো তো বলো, দেখো তো এই লেফট সাইডে ফ্যাক্টরে ল্যামডা মাইনাস 3 কয়বার আছে? 2 টাইমস না? 2 বার আছে না? জি স্যার। এই জন্য এর মাল্টিপ্লিসিটি 2। আর এখানে ল্যামডা মাইনাস 2 কয়বার আছে? একবার আছে, এই জন্য এর মাল্টিপ্লিসিটি কত? 1 স্যার। স্যার এখানে হ্যাঁ, আরেকটা জিনিস স্যার, আমাদের এখানে তো পাওয়ার দেওয়া স্যার, পাওয়ার তো স্যার মাইনাস এর হইতে পারে স্যার, মানে 1 বাই যেটা হয় আমরা তো এটাকে মাইনাস আকারে লিখি।
1/r আসবে না। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এই ম্যাথের আমি ফার্স্ট পোর্শন যেটা সেটা দেখানো শেষ। অ্যালজাব্রিক মাল্টিপ্লিসিটি দেখালাম, এখন জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি দেখাবো। আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে আইজেন ভেক্টর বের করব। 3/3 ম্যাট্রিক্সের জন্য যদি আমি আইজেন ভেক্টর বের করি, তো দেখো এখানে আমি ধরে নিলাম আইজেন ভেক্টরটা হচ্ছে x1, আমি ধরে নিলাম যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে x1 x2 x3, এটা হচ্ছে আইজেন ভেক্টর। তাহলে আমাদের এখানে ল্যামডা আই মাইনাস এ এক্স, এই ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে এই ধরনের ইকুয়েশন পাচ্ছি। এখন দেখো ল্যামডা যদি 2 হয় তাহলে এই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে। এই পর্যন্তই কারো কোনো কোশ্চেন আছে দেখো তো? এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে, এখন কোশ্চেন হচ্ছে যে এটা আমরা কিভাবে সলভ করব। আমি এখান থেকে আমি করে দিব। ল্যামডা ইকুয়াল টু 2 বসানোর ফলে আমাদের কি আসলো, ল্যামডা আই মাইনাস এ এক্স ইকুয়াল টু 0। আমি যদি লিখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0 0 0 -1 -1 0 3 -5 -1 x1 x2 x3 একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখন এই রোর সাথে এই কলামকে মাল্টিপ্লাই করো। 0.x1 প্লাস 0.x2 প্লাস 0.x3 ইকুয়াল টু পরে আসতেছি। সিমিলারলি মাইনাস x1 মাইনাস x2 প্লাস 0x3 thrice x1 minus 5x2 minus x3 equal to 0 0 0। এখন যদি বোথ সাইডকে ইকুয়াল করো তাহলে কি হবে, দুইটা সাইডকে ইকুয়াল করলে আমরা পাচ্ছি 0x1 প্লাস 0x2 প্লাস 0x3 ইকুয়াল টু 0। ফার্স্ট ইকুয়েশন এটা সমান এইটা, মাইনাস x1 মাইনাস x2 প্লাস 0x3 ইকুয়াল টু 0, এইটার সমান এইটা, thrice x1 minus 5x2 minus x3 equal to 0। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা? জি স্যার। এখন এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই সিস্টেমটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কারণ হচ্ছে ইকুয়াল সাইনের ডান পাশে কনস্ট্যান্ট টার্মটা সবগুলো হচ্ছে 0, এই জন্য এই সিস্টেমটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আরেকটা বিষয় হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সব সময় তুমি সলিউশন পাবা। তার মধ্যে একটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, যেটাকে আমরা বলি জিরো সলিউশন। দেখো তুমি যদি এখন x1 x2 x3 এর ভ্যালু 0 বসাও, সবগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এটাকে আমরা বলি জিরো সলিউশন। আরেকটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। সামারি বলি,
তার মানে হোমোজেনিয়াস সিস্টেমের অবশ্যই সলিউশন থাকবে, সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, এবং এই কনসিস্টেন্ট সিস্টেমের সলিউশন ইউনিক সলিউশন যদি হয় তার মানে সেটাকে আমরা বলি জিরো সলিউশন বা ট্রিভিয়াল সলিউশন। আর যদি ইউনিক সলিউশন না পাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মোর দেন ওয়ান সলিউশন। আর এখানে আমার জিরো সলিউশন দরকার নাই, আমার এখানে মোর দেন ওয়ান সলিউশন দরকার। এই জন্য আমরা তোমাদের যেভাবে শেখানো হয়েছে সেভাবে আমরা সলভ করব। আসলে আমরা সলভ করা শুরু করি। কিভাবে সলভ করতে পারি? আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখি। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ফর্মে আছে? এই ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে নাই, কেন নাই বলো তো? স্যার উপরে এন্ট্রি স্যার 1 নাই স্যার, মানে লাস্টে যে আমাদের যে চারটা যে ফার্স্টে যে কলামটা ওটা লাস্টে থাকার কথা। ফার্স্ট কলামের সবগুলো জিরো। আচ্ছা, আমরা এখানে যেটা করব আর1 রিপ্লেস বাই আর3, মানে আর3 রিপ্লেসে কাকে নিয়ে আসবো? আর3 রিপ্লেসে আর1 কে নিয়ে যাব। আর আর1 কে নিয়ে যাব কোথায়? আর3 তে নিয়ে যাব, মানে আর1 আর আর3 রিপ্লেস হবে। তাহলে 3 -5 -1 0 -1 -1 0 0 0 0 0 0। আমাদের এখন যে কাজটা করতে হবে ইচেলন ফর্ম বানানোর জন্য, আমরা এখন বাকি যে অপারেশন গুলো আছে সেগুলো আমরা করব। বাকি অপারেশন গুলো করার জন্য আমাদের কি ছিল? ফার্স্ট রো ঠিক রাখবো, 3 -5 -1 0। তো বলো সেকেন্ড রোটা কিভাবে চেঞ্জ করব? -3 +3 0, -5 -3 -8 -1 0। দেখো তো বুঝতে পারো কিনা? এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এই ম্যাট্রিক্সটা কি এখন ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তার ইকুইভ্যালেন্ট সিস্টেমে আবার নিয়ে আসো। থ্রাইস x1 -5 x2 -x3 = 0। এখানে 0 একবার লিখে ফেলাই। 8x2 -x3 = 0। এখন বলো তো এই সিস্টেমে নাম্বার অফ ইকুয়েশন কতগুলা? দুইটা দুইটা স্যার। দুইটা। নাম্বার অফ ইকুয়েশন 2, নাম্বার অফ আননোন ভেরিয়েবল তিনটা। স্যার তিনটা। এদের মধ্যে ডিফারেন্স 1। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হবে না? জি স্যার। বলো তো সেটা কোনটা হবে? x3। x3 হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ। x3 = আমরা t কনসিডার করলাম, যেখানে t বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে 2 নম্বর সেকেন্ড ইকুয়েশনতে কি লিখতে পারি? -8x2 = t, x2 = -1/8t। দেখো তো বুঝতে পারো কিনা? এখন x3 ভ্যালু আর x3 ভ্যালু আর হচ্ছে x2 এর ভ্যালু নাম্বার 1 ইকুয়েশনে বসাও, মানে এখানে 3
x1 minus 5 into minus 1 by 8 t minus t equal to 0 thrice x1, তাহলে এখানে কত হবে প্লাস একবারে করব নাকি 5 by 8 t এখানে প্লাস টির পাশে মাইনাস, তাহলে কত হবে দেখো তো 8, আমরা এখানে 8 টি নিয়ে একবার লিখে দেই, দেখো তো বুঝতে পারো কিনা, এটা পরে বুঝতে পারার কথা তার আগের পরেই। তাহলে আমাদের এক্স এর মান কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এক্স ভেক্টর যেটা ছিল x1 x2 x3, x1 এর ভ্যালু 1 বাই 8t, x2 এর ভ্যালু মাইনাস 1 বাই 8t, x3 এর ভ্যালু t। আমরা যদি আরেকটু ক্লিয়ারলি লিখি তাহলে x হচ্ছে t কমন নাও 1 বাই 8 মাইনাস 1 বাই 8 1, এটাই আমাদের আইজেন ভেক্টর। ল্যামডা ইকুয়াল টু 2 আইজেন ভ্যালুর জন্য x হচ্ছে আইজেন ভেক্টর। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই মেথডে তো স্যার সিস্টেমটা স্যার সবসময় হোমোজেনিয়াসই আসবে। হ্যাঁ, এই মেথডে সব সময় সিস্টেমটা হোমোজেনিয়াস আসবে এবং সব সময় তুমি মোর দেন ওয়ান সলিউশন পাবা, কারণ হোমোজেনিয়াস সিস্টেমটা তো আমরা হোমোজেনিয়াস সিস্টেম বানাই তো ম্যাথ করতেছি। আচ্ছা দেখো এখন যা আমাদের পড়ানোর বিষয় ছিল এখানে দেখো তো এক্স যে ভেক্টরটা কয়টা প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, টি এর উপর ডিপেন্ড করতেছে একটা প্যারামিটার, এই জন্য এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। বইতে দেখো এক্স ডিপেন্ড করতেছে একটা প্যারামিটারের উপর, এই জন্য এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। সিমিলারলি আমরা যদি আবার এখানে শুরু করি তখন দেখতে পাচ্ছি তার জন্য যদি শুরু করি তাহলে আমরা সেখানেও টি এর মান পাচ্ছি আরেকটা, ল্যামডা ইকুয়াল টু 3 এর জন্য যদি আমরা করি সলভ করি একইভাবে, এই কারণে মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। তার মানে ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1, তার কারণ হচ্ছে আমাদের সলিউশনে আননোন প্যারামিটার একটা টি। ল্যামডা ইকুয়াল টু 3 এর জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1, তার পিছনে কারণ হচ্ছে এখানেও আননোন প্যারামিটার একটা, সেটা হচ্ছে টি। সবাই একটু দেখো এক্সাম্পল 3 তে এই ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল 3 যে ম্যাথটা, এখানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বের করার সময় ঠিক আগের মতোই নিয়ম, ল্যামডা মাইনাস 1 এর জন্য 1 আর ল্যামডা মাইনাস 2 এর জন্য 2 পাচ্ছি। আমরা যখন আইজেন ভেক্টর বের করতেছিলাম তখন ল্যামডা ইকুয়াল টু 1 এর জন্য এখানে একটা প্যারামিটার আসছে, এই জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1, কিন্তু ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য আমাদের এখানে সলিউশনে দুইটা প্যারামিটার প্রয়োজন হয়েছে এস এবং টি। তার মানে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। মানে আমাদের শেষ ইকুয়েশনে আমরা একটা ইকুয়েশন ছিল এবং আননোন ছিল 3টা, এই জন্য দুইটা প্যারামিটারকে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ধরতে হয়েছে। আর এই সিচুয়েশনে আমরা যেটা বলি এর ডাইমেনশন গুলো বেড়ে গেছে, এই জন্য জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2। সবাই এই ম্যাথটা সম্পূর্ণটা দেখো, 5 মিনিট সময় নাও, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
আচ্ছা, এখানে এই ম্যাথ বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথ বুঝতে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এই ম্যাথ যদি বুঝতে কষ্ট না মানে কোশ্চেন না থাকে, তাহলে আমাদের এখানে লিনিয়ার অ্যালজেব্রা যে পার্ট, সেই পার্ট শেষ হচ্ছে। আমরা এখন আমাদের এই কোর্সের 3 নাম্বার যে পার্ট থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা নিয়ে পড়ানো শুরু করব। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ানোর জন্য আমি অনেকগুলা বই এখানে বই ফলো করব। সেই বইগুলা তোমরা ফলো করার চেষ্টা করবা। আর বই যদি ফলো করতে না চাও, লেকচার ফলো করাটা সাফিসিয়েন্ট হবে। আমি তোমাদের একটু দেখাই দেই। এখানে সেকেন্ড অর্ডার ওডি নামে একটা, দেখো এখানে পিডিএফ আপলোড করা হয়েছে। ইনভার্স অপারেটর নামে একটা আপলোড করা হয়েছে। তারপরে এখানে এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেম 9th এডিশন এবং তার সলিউশন আপলোড করা হয়েছে। এখানে ড্যানিস জে জিলের একটা বই এবং তার সলিউশন আপলোড করা হয়েছে। এই বইগুলো সাধারণত আমরা ইউজ করব। আর আমি এই তোমাদেরকে সহজ করে দিব, তোমরা একটু নোট রাখবা যে কোথা থেকে পড়াচ্ছি। যেখান থেকে সহজ হবে ওখান থেকে পড়াবো এবং সেই বিষয়গুলো আমি গুছাই দিব। টেনশনের কোনো কারণ নাই, আমি পড়ানোর পরে সেটা গুছাই দিব। আর আজকের ক্লাস শুরু করব হচ্ছে, দেখো এই বইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সবাই একটু দেখে দাও, দেখতে পাচ্ছ? এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড বাউন্ডারি ভ্যালু প্রবলেম, 9th এডিশনের বই, 10th এডিশনের বই। এই 9th 10th এডিশনে খুব বেশি চেঞ্জ আসবে না, সামান্য কিছু চেঞ্জ। এটা হচ্ছে বয়েস এন্ড ডি প্রিমার বই। আমরা এই বই থেকে পড়ানো শুরু করব। আমাদের এই বইয়ের 1.3 চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা এই পোর্শনটুকু শুরু করব। আমি একটু তোমাদের আবার মনে করা দেই, আমাদের এই কোর্সের 3টা পোর্শন। ফার্স্ট পোর্শন ছিল ক্যালকুলাস পার্ট, সেকেন্ড পোর্শন ছিল লিনিয়ার অ্যালজেব্রা, থার্ড পোর্শন হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই 3টাকে নিয়েই আমাদের এই কোর্স, আমরা আমাদের কোর্সের থার্ড পোর্শনে চলে আসছি। আমি একটু অন্যভাবে শুরু করব। এই 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 পোর্শনটা পড়ার সময় আমার লেকচারের পার্টটা একটু বেশি দেখলে সুবিধা হবে, কারণ আমি কিভাবে ফলো করতেছি বা কিভাবে করতেছি সেটা আমার সাথে যদি করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা শুরু করি। আমরা বই থেকে শুরু করব না, আমরা নর্মালি ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা বুঝতে চাই। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝার আগে ইকুয়েশন কি সে জানতে চাই। আচ্ছা, ইকুয়েশন মানে কি? ইকুয়াল, তার মানে ইকুয়াল সাইন থাকলে ইকুয়েশন হয়ে যাবে। ইকুয়াল সাইন থাকলেই ইকুয়েশন হয়ে যাবে। ফর এক্সাম্পল, এটা কি ইকুয়েশন? এখানে x প্লাস 5 ইকুয়াল টু ইকুয়েশন। x এর ভ্যালু যদি আমরা সলভ করি, এখানে আননোন কি? আননোনটাই সলিউশন, যাকে আমরা বলি রুট সলিউশন বা তার যে মূল, বা এটাকে আমরা কি বলবো, যে ইকুয়েশনকে স্যাটিসফাই করা ভ্যালু। এখানে আসবে রিয়েল নাম্বার -5। তার মানে এই ইকুয়েশনের সলিউশন একটা রিয়েল নাম্বার পাচ্ছি। সিমিলারলি x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর সলিউশন করলে x এর মান সম্ভবত -3 -2 আসবে। তার মানে কি? রিয়েল নাম্বার পাচ্ছি। আবার দেখো x cos x প্লাস 2 ইয়া দিলাম এক্সপোনেনশিয়াল x ফর এক্সাম্পল, এটাও একটা ইকুয়েশন, তবে এটা সলিউশনটা রিয়েল নাম্বার বের হবে। তবে এটা আমাদের বের করার জন্য একটু ডিফারেন্ট প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমাদের শেখানো হয় নাই। তার মানে এরকম অসংখ্য ইকুয়েশনের সাথে আমরা পরিচিত, আমাদের পরিচয় আছে। তো এখন কোশ্চেন হচ্ছে, তো ইকুয়েশন হচ্ছে আমরা জানি, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন তার ব্যাপারটা কি হবে? তা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে তো তাহলে আলোচনা করি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা শব্দ আছে ডিফারেনশিয়াল, তারপরে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তার আগে আমাদের কি দেওয়া দরকার? ফাংশন দরকার, y ইকুয়াল টু x²। এখানে একটা ফাংশন, এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? dy বাই dx ইকুয়াল টু 2i6। আচ্ছা, এই ব্যাপারটাকে আমি একটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করতে চাই। dy বাই dx মাইনাস 2i6 ইকুয়াল টু 0। দেখো তো এটা একটা ইকুয়েশন কিনা? আগেরটা ইকুয়েশন ছিল, এটাও একটা ইকুয়েশন কিনা দেখো তো। আচ্ছা, তোমাকে যদি এই লেফট সাইডে এই পোর্শনটুকু না দেওয়া হয়, শুধু বলা হয় একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করো, তোমাকে শুধু বলা হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করো, তখন তুমি কিভাবে সলভ করবা? সলভ করার প্রসিডিওর বাকি ইনফরমেশন পাওয়া যাবে আস্তে আস্তে। dy বাই dx 2i6 dy ইকুয়াল টু 2i6 dx, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাচ্ছি? y ইকুয়াল টু 2x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস কনস্ট্যান্ট c। এখন কোনোভাবে যদি কনস্ট্যান্টকে ক্যান্সেল করে দেই, এই কনস্ট্যান্টটা 0 হয়। কেন 0 হয়, কিভাবে হয় সেটা আমি পরে বলবো। y ইকুয়াল টু x স্কয়ার পাচ্ছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, একটু যদি জিনিসটা ক্লিয়ারলি দেখো, দুইটা ব্যাপার। নাম্বার 1, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি, আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আবার সেই ফাংশনটাকে বের করতে পারি। তার মানে দুটো ব্যাপারকে যদি আমি একসাথে করি, এখানে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে এবং আদার ফিজিক্যাল প্রপার্টিকে ইনভলভ করার মাধ্যমে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি যদি সলভ করতে চাই তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রসিডিওর হচ্ছে ইন্টিগ্রেশন। তুমি যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করার মাধ্যমে সলিউশন করো তাহলে কি পাচ্ছ? ফাংশন পাচ্ছ। আর শেষ কথা যদি বলি, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? ইকুয়েশনের আনসার হচ্ছে একটা ইকুয়েশন, ইকুয়াল সাইন থাকবে, যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে। এদের কম্বিনেশনে যে ইকুয়েশন তৈরি হয় তার নামই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের তাহলে সলিউশন কি হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে একটা ফাংশন। আসলে আমি আরেকটু এক্সাম্পল দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু ডিফারেন্ট টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের লিখে দেখাই, তাহলে তোমরা সেটা ধরতে পারবা বা বুঝতে পারবা। ফর এক্সাম্পল, dy dx প্লাস 2y ইকুয়াল টু 3। দেখো তো এই ইকুয়েশনে কি কি আছে? ডিফারেন্সিয়েশন আছে, কনস্ট্যান্ট আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, কনস্ট্যান্ট আছে। আর এর সলিউশনটা কি হবে? y as a function of x বা y as a function of x এভাবে লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেই, আরেকটা ডিফারেন্ট টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো এখানে কি কি আছে। এখানে y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, t হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y কে t এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিজে ইন্ডিপেন্ডেন্টলি আছে, কারোর সাথে ইনভলভ না। আবার y কে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে পাচ্ছি, আবার ডিফারেন্ট ফাংশনও পাচ্ছি, সাথে যদি কনস্ট্যান্ট দেই এটা কনস্ট্যান্টও পাচ্ছি। তার মানে কি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরমেশন যদি আমরা দেখি, থাকতেই হবে এরকম ব্যাপার না, কিন্তু কি কি থাকতে পারে আমরা যদি এই ব্যাপারটা দেখি, তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিফারেন্সিয়েশন থাকতে পারে,
অ্যাটলিস্ট একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার হতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনস্ট্যান্ট থাকতে পারে, রিয়েল নাম্বার বা কমপ্লেক্স থাকতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশনে নর্মাল একটা ফাংশন থাকতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। তার মানে কি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিফারেন্সিয়েশন থাকতেই হবে, একবার, দুইবার, তিনবার হইতে পারে, অনেকবার হইতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, ডিফারেন্ট টাইপের ফাংশন থাকতে পারে। এদের কম্বিনেশনে যে ইকুয়েশনটা তৈরি হয় তার নামই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যদি বের হয় তাহলে কি হবে, ফাংশন আসবে। এখানে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এজ এ ফাংশন অফ টি, এরকম টাইপের সলিউশন আসবে। আমার কথা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কি শিখলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ফাংশন হয় এই বিষয়টা জানলাম। আচ্ছা, আমাদের পড়ানোর কথা ছিল ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ক্লাসিফিকেশনে প্রথমে দেখবো আমরা অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি বলতে আমরা কি বুঝি আর পার্শিয়াল বলতে আমরা কি বুঝি, দেখো একটু ওয়েট করো। আমরা পড়াচ্ছি পেজ নাম্বার 19, চ্যাপ্টার নাম্বার 1.3, ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যে ক্লাসিফিকেশনটা পড়াচ্ছি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়েশন বলতে আমরা কি বুঝি, যদি ডিফারেন্সিয়েশনটা একবার করা হয়, একবার বলতে কি, একটা ভেরিয়েবলকে করা হয় আর একটা ভেরিয়েবলের রেসপেক্টে, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিছু এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল, এইমাত্র যে এক্সাম্পল দেখানো হয়েছে, dy by dx plus 2y square equal to cos x, dy by dx plus x equal to 2, এই দেখো এই তিনটা এক্সাম্পল দেখানো হয়েছে। এই তিনটা এক্সাম্পলে সবগুলোতেই ডিফারেন্সিয়েশন একবার করে করা হয়েছে। একবার বলতে কি, সবগুলোতে ভেরিয়েবল দুইটা, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি অথবা এক্স। এখানে ওয়াই ডিপেন্ড করতেছে এক্স এর উপর, এখানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। নর্মালি তুমি যখন দেখবা যে সিঙ্গেল ভেরিয়েবল ডিফারেন্সিয়েশন যদি পাও তাহলে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল কখন হবে, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্শিয়াল তুমি পাও। ফর এক্সাম্পল, দেখো এখানে ইউ ফাংশনটা ডিপেন্ড করতেছে এক্স এবং ওয়াই এর উপর। এখানে ইউ কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা এক্সাম্পল দিই, এটার সলিউশন কি হবে, ফাংশন এক্স ওয়াই এর ফাংশন, এটা হবে তার সলিউশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে এই ফাংশনটা। আর একটা এক্সাম্পল দেখো,
দেখো তো এখানে ডিফারেন্সিয়েশন কি করা হয়েছে, পার্শিয়ালি করা হয়েছে, এই জন্য এটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়েশন সলিউশন কি হবে, মাল্টিভেরিয়েবল ফাংশন। তার মানে কোনো ডিফারেন্সিয়েশনে যদি তুমি পার্শিয়াল সাইন পাও তাহলে সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর যদি পার্শিয়াল সাইন না পাও তাহলে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অর্ডার বলতে আমরা কি বুঝি। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে সবাই এই লাইনটা রিডিং পড়ো। The order of a differential equation is the order of the highest derivative that appears in the equation. একটা ইকুয়েশনের যে হাইয়েস্ট ডেরিভেটিভ তুমি দেখতে পাবা সেটাই তার অর্ডার। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট ডেরিভেটিভ দেখতে পাচ্ছ বা পাবা সেটা হচ্ছে তার অর্ডার। একটু কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো তো আমাদের এখানে এক্সাম্পলে এই ফার্স্ট ইকুয়েশনে ডিফারেন্সিয়েশন কয়বার করা হয়েছে ম্যাক্সিমাম? একবার স্যার। একবার স্যার। এই জন্য অর্ডার 1। এখানে ডিফারেন্সিয়েশন ম্যাক্সিমাম কয়বার করা হয়েছে? 2 বার স্যার। অর্ডার কত? 2 স্যার। 2। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। বলো তো এটা অর্ডার কত? 1 স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। অর্ডার হচ্ছে 1, কারণ হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন একবার করা হয়েছে, কিন্তু তার উপর স্কয়ার আছে, পাওয়ার আছে, সেটা অন্য জিনিস। কিন্তু ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন কয়বার করা হয়েছে? একবার, এই জন্য অর্ডার হচ্ছে 1। তবে তুমি দেখবা যে ম্যাক্সিমাম কয়বার ডিফারেন্সিয়েট করা হয়েছে সেটা তার অর্ডার। দেখো তো এখানে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েট কয়বার করা হয়েছে পার্শিয়ালি? 2 বার স্যার। এই জন্য এর অর্ডার হচ্ছে 2। আর এখানে দেখো তো কয়বার কয়বার করা হয়েছে ম্যাক্সিমাম? এটাও 2 স্যার। এই জন্য এটার অর্ডার হচ্ছে 2। মানে তুমি তো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যত বেশি ম্যাক্সিমাম অর্ডার দেখবা, মানে ডিফারেন্সিয়েশন দেখবা, সেটা তার অর্ডার। আচ্ছা, যাই হোক, আজকের লেকচারে আমাদের আর বেশি কিছু পড়ানোর সময় নাই। আমরা আজকেই ক্লাস শেষ করলাম এখানে। আর অ্যাটেন্ডেন্স দিব। অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে আমি যেটা বলি, তোমরা একটু এই বইটা রিডিং পড়বা, আর যা পড়ানোর সাথে পড়বা। নেক্সট ক্লাসের শুরুতে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন বলবা, এবং নেক্সট ক্লাসে ইন ক্লাস অ্যাসাইনমেন্টের একটা ডেট ফিক্স করবা। নেক্সট উইকে হতে পারে, অথবা তার পরের উইকে হতে পারে শেষ ক্লাস। মানে আমাদের যে ক্লাস আছে সেটা 5 তারিখ অথবা সম্ভবত 8 তারিখ বা 9 তারিখে হবে। এই দুই স্যার। ডেটের মধ্যে বলো। স্যার আপনি একটা ডেট দিয়ে স্যার সিলেবাসটা দিয়ে দেন স্যার। কারণ স্যার এক একজনের এক এক ডেট দিবে স্যার, এটা নিয়ে প্রবলেম হবে স্যার। আপনি যে কোনো একটা ডেট দিয়ে স্যার সিলেবাসটা দিয়ে দেন। তোমাদের কি এখনো কোনো ইয়া দেওয়া হয়েছে, এই কোনো পরীক্ষা দেওয়া হয়েছে বা কোন ডেট দেওয়া হয়েছে? না আচ্ছা, যদি দেওয়া না হ্যাঁ। হয় বলো। আজকে তো ফার্স্ট ক্লাস। আচ্ছা, তুমি ওয়েট করো, তোমাদের উপর সে ডিপেন্ড করবে। ফার্স্ট ক্লাসে ডেট দিবা না তো পরের ক্লাসে দাও, সমস্যা নাই। আর ফার্স্ট ক্লাসের সাথে তো আসলে এটা কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা অনেক কিছু পড়াই ফেলছি। আমরা প্রায় 8টা 9টা ক্লাস মতো এই মাসে পড়াই ফেলছি। আর তাহলে পরের ক্লাসে ডেট দাও, যেহেতু এই কোশ্চেন উঠছে ফার্স্ট ক্লাস। তাহলে ফার্স্ট ক্লাস শেষ হোক, সেকেন্ড বা থার্ড ক্লাসে যেদিন দিতে চাও সেদিন দিতে পারো, কোনো সমস্যা নাই। আমার কোনো, তোমাদের ডেট নিয়ে আমার কোনো সমস্যা নাই। আর যেদিন তোমার ঠিক করবো সেদিন দেওয়া হবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। অ্যাটেন্ডেন্স দিব, সবাই একটু ওয়েট করো।